90 শতাব্দীর শেষের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন এতটা প্রসার পায়নি, ঠিক তখনই স্কুলের গণ্ডি পেরিবার আগেই সুফিয়া মাহমুদ, যার বিয়ে হয়ে যায় অল্প বয়সেই এবং বিয়ের পরই তার সন্তান হয়ে যায়, দারিদ্র্যের কষাঘাত এবং নতুন সন্তানের জন্মান্তে তিনি ভাবছিলেন কেমন করে আয়ের আরেকটি নতুন উৎস বের করা যায়। কারণ তিনি দারিদ্র্যের কষাঘাতে আসলে একদম ভেঙে পড়ছিলেন। ঠিক তখনই তিনি শুরু করেন একজন দর্জির দোকানে সহকারী হিসেবে কাজ করা। সেখানে কাজ শিখে তিনি স্বল্প পুঁজি নিয়ে শুরু করেন তার উদ্যোক্তা জীবন। সেখানে কাজ ভালো মতো তিনি যখন পারদর্শী হয়ে উঠছিলেন, এরপরে তিনি সাজসজ্জা বা বিউটিফিকেশন কোর্সে ভর্তি হয়ে যান এবং আরেকটি সানন্দা নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন। সেখানে সমাজের দুস্থ নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সামাজিক প্রতিবন্ধকতা, নানান মানুষের কটু কথা সবকিছু উপেক্ষা করে তিনি নিজে আজকে স্বাবলম্বী এবং তাই তিনি আরো দুস্থ বা দরিদ্র নারীদেরকে স্বাবলম্বী করার প্রয়াসে হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের নারীরা দেখেন কত মানে গ্রাম, সেই যশোরের মতো একটা জায়গায় তিনি নিজের স্বাবলম্বী হবার পথটা বের করেছেন এবং তিনি চান তাদের এলাকার আরো কিছু দুস্থ নারীদেরকে স্বাবলম্বী করবার জন্য। এবং মানুষের মন মানসিকতা আসলে অতুলনীয়। আর আমাদের নারীরা এমনি মায়াবতী, তারা হচ্ছে পৃথিবীর সর্বক্ষেত্রেই বিচরণ আছে। আজকে আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি, তিনি একজন নারী, তিনি একজন সফল নারী উদ্যোক্তা। তিনি দেখতে কিন্তু খুব পরিপাটি, খুব সুন্দর, শান্ত দেখা যাচ্ছে। এই আপুটার আজকে আমরা কথা শুনবো, নানান কথা। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছে ফারহা নাহি জুই আপু, যার কথাগুলো আজকে শুনবো আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপু, আপনি আপনার নাম এবং আপনি কি কি নিয়ে কাজ করেন একটু দর্শকদের বলবেন। আমি মোহাম্মদপুর তাজমহল রোড থেকে কাজ করছি। আমার মেইনলি কাজ হচ্ছে হোমমেড অর্গানিক পণ্য এবং হ্যান্ডমেড জুয়েলারি। বাহ, চমৎকার। আচ্ছা আপু, একটু বলবেন যে মানে মেয়েরা সাধারণত দেখা গিয়েছে যে ক্লদিং মানে নিজের ড্রেস এটা ভালো বোঝে, এটা নিয়ে নয়তো করে খাবার হোমমেড। তো মানে আপনার কেন মনে হলো যে আমি খাবারটাই নিব, মানে কেন হোমমেড জুয়েলারি, আপনি জুয়েলারি নিয়ে করছেন এবং খাবার। আচ্ছা আচ্ছা, কেন মনে হলো যে খাবারটাই নিয়ে করব বা জুয়েলারিটাও করবো, কেন মনে হলো এই বিষয়টা? আচ্ছা, আমি আসলে 2016 আমার পড়ালেখাটা শেষ করি। এবি থেকে আমি গ্রাজুয়েশন নিয়েছি। আচ্ছা আচ্ছা। পরে তো চাকরি করেছি 2 বছর। তো কনসিভ হওয়ার পরে আমি আর কি জবটা ছেড়ে দিই। আচ্ছা। দেন আমি চিন্তা করলাম আসলে কি করা যায়। করোনাকালীন সময় বসেছিলাম। তো আমার হাজবেন্ড আমাকে আইডিয়া দিল যে তুমি সেপে কোর্স করো ফুডের উপরে। আচ্ছা আচ্ছা। তখন আমি ফুড এন্ড বেভারেজ এন্ড ডেভেলপমেন্টের উপর কোর্স করেছিলাম। তো ওখান থেকে আমার যাত্রাটা শুরু আসলে ফুড নিয়ে কাজ করা। এরপরে আমি ফুডের উপর অনেক ট্রেনিং নিয়েছি, বিশেষ করে সরকারি ট্রেনিং গুলোই। তারপর আরপিএল করেছি, এগুলি আর কি করে তারপর আমি একটা পেজ খুললাম। তো ওখান থেকে আর কি আমি কেক, মেইনলি হচ্ছে বেকারি আর ফ্রোজেন ফুড, এইটা নিয়ে আমি কাজ করেছি। আর ওই যে গহনা বললেন, গহনা, এটা তৈরি করছেন? এটা আমি মেইনলি চুড়ি তৈরি করছি। আপনি এবার একটু বলবেন যে আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আচ্ছা, আমি জন্মেছি মোহাম্মদপুরেই, আমার তাজমহল রোডেই আমার জন্ম। বেড়ে ওঠা ওখানে। আচ্ছা আপু, অনেক মানুষের ছোটবেলা থেকে একটা ব্যাপার ইচ্ছা থাকে, বা বড় হলেও সেটা হয়তো বা ছোটবেলা হয়তো হলো না, বড়বেলা যেটা হয় যে আইডেন্টিটির যে বিষয়টা, আপনার কি এরকম ছিল যে আপনি ভাবতেন যে আমাকে সবাই সারা বলেই চিনবে, এরকম কি কোনো ব্যাপার ছিল যে আইডেন্টিটি যে বিষয়টা? হ্যাঁ, আমার মধ্যে আসলে এটা অনেক বেশি কাজ করতো যে আমি খুব অ্যাম্বিশাস ছিলাম। আচ্ছা, ছোটবেলা থেকেই দেখা যেত যে মানে আমি খুব চাইতাম যে বড় কোন ইঞ্জিনিয়ার হব বা অ্যাস্ট্রোনট হব। আচ্ছা, মানে
এইটা আমার খুব কাজ করতো। তো ওখান থেকে আমি ইঞ্জিনিয়ারিংটা পড়লাম, কিন্তু কালের পরিক্রমায় দেখা গেল যে জবটা আমার দিয়ে হচ্ছে না। আচ্ছা, মানে আমি 9টা 5টা জব আমি এটা আসলে নিতে পারছি না। আচ্ছা, তারপরে আর কি আমি ডিসিশন নিলাম আমার নিজের কিছু করতে হবে, দেন এই উদ্যোক্তা হওয়া। চমৎকার। একজন মানুষ ইঞ্জিনিয়ারিং পড়েও তিনি ওইটা 9টা 5টার জব তার পছন্দই হলো না, সে কি শুরু করলো? উদ্যোক্তা জীবন। তার মানে বুঝতে পেরেছেন যে এই ধরনের 9টা 5টা গদ বাঁধা জীবন, গদ বাঁধা সবকিছু, এই গণ্ডি পেরিয়ে আপু হচ্ছে উদ্যোক্তা জীবনে নিজের উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে চান, তিনি নিজের উদ্যোগ দিয়ে পরিচিত হতে চান। ব্যাপারটা চমৎকার না? এরকম একটা লোভনীয় পড়ালেখা, লোভনীয় চাকরির অফার সবকিছু ফেলে দিয়ে চলে এসছেন উদ্যোক্তা জীবনে। আপনি এবার একটু বলবেন যে আপনারা হচ্ছে যখন শুরু করেন, মানে আপনি তো অনেক শিখে পড়ে শুরু করেছেন এবং পেজ খুলে এরপরে, তো অনেকে দেখা যায় যে আগে শুরু করে পরে আমি শিখলাম, তো আপনার ক্ষেত্রে কেন মনে হলো যে আমি আগে শিখেই আসি, কেন মনে হলো? আমার আসলে লার্নিংটাই বেশি পছন্দ, মানে আমি শিখতে খুব পছন্দ করি। সো মানে আগে প্রিপেয়ার না হয়ে কোনো কিছুতে কাজে নামাটা আমার কাছে দারুণ বলেছেন যে ইঞ্জিনিয়ার তো এই কারণে পড়ালেখা এটা অভ্যাস হয়ে গেছে, এটা আপু আসলে অনেক কিছু জানতে চান। আপনি একটু বলবেন যে নতুন উদ্যোক্তা যারা যারা শুরু করতে চান তারা হয়তো থাকে না যে আমি পারি, আমার লাগবে না, আপনার কি মনে হয় যে নতুন উদ্যোক্তাদের জন্য শেখাটা আসলে কতখানি জরুরি? যদি কনফিডেন্স থাকে তাহলে সে নেমে পড়তে পারে, কিন্তু যদি চায় যে একটু ভালোভাবে শিখে তারপর নামবে, তো সেক্ষেত্রে ট্রেনিংটা অনেক গুরুত্বপূর্ণ, আর এই তো গাইডলাইনটা ঠিক মতো পাওয়া যায়। আচ্ছা, আমাকে একটু বলবেন আমাদের দর্শকদের যারা খুব ইজিলি হচ্ছে আমাদের কিছু প্রশিক্ষণের জায়গায় ইনস্টিটিউট যেগুলো একটু জানতে পারে, কয়েকটা প্রশিক্ষণ কেন্দ্রের নাম যদি বলে দিতেন। যুব উন্নয়ন একটা আছে, এটা সরকারি ভাবে করা, আর সেফ যেটা ওটা ফুড এন্ড বেভারেজ সহ অনেক ধরনের কোর্স শেখায়। এই দুইটা আমার জানা মতে আছে। আচ্ছা, হ্যাঁ, কালিমারি আপনারা যদি রান্নার বিষয়ে করতে চান আপনার কালিমারি কোর্স আছে আমাদের, বেসিক থেকে করায়, তারপরে হচ্ছে জয়িতা থেকে করায়, বা বিভিন্ন ব্যাংক বা হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে কিছু কিছু কোর্স করায়, আপনারা সেই দিকে খেয়াল রাখতে পারেন। আর সরকারি কোর্স গুলোতে আমি যতদূর জানি সেখানে মানে একটা ভাতা প্রদান করা হয়, একটা যাতায়াত ভাতা দেওয়া হয়, এবং আপনি যদি ভালো করেন তাহলে কোর্স শেষে মনে হয় একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ভরিয়ে দেওয়া হয়, যেটাতে আপনি কোনো উদ্যোগ শুরু করতে পারেন। তো আমার মনে হয় যারা এখনো চিন্তা করছেন যে আমি যে শিখবো আমার টাকা কোথায়, বা আমার তো যাতায়াত ভাড়া নেই, আমার মনে হয় যে আপনারা এই সকল জায়গায় যদি একটু চোখ রাখেন, বা এখন অনলাইনের যুগ, ফেসবুকে বা আপনার হচ্ছে যে কোনো জায়গায় আপনি যদি একটু খোঁজ রাখেন, আমার মনে হয় পেয়ে যাবেন সমস্ত ইনফরমেশন। আপনি এবার একটু বলবেন যে আপনি রেজিনের কথা বলছিলেন, তো রেজিন দিয়ে আপনি আসলে কি কি তৈরি করছেন? রেজিন দিয়ে আমি শোপিস তৈরি করেছি, তারপর জুয়েলারি তৈরি করেছি, চুড়ি তৈরি করেছি। বাহ, চমৎকার। এই কয়টাই মেইন। আচ্ছা, আপনার এই উদ্যোক্তা জীবনটা 16 থেকে শুরু করেছেন? না, 16তে আমি পাশ করেছি, 2 বছর চাকরি করেছি। আর কবে থেকে আপনার শুরু হয়েছে? 18 থেকে শুরু করেছি। 18 থেকে, তো 18 থেকে 26 মোটামুটি 8 বছর। 8 বছর আপনার কি মনে হয় যে একজন মানুষ কি এই উদ্যোগ দিয়ে, আপনি যে উদ্যোগে আছেন এটা দিয়ে কি পুরো সংসার চালানোর দায়িত্ব পালন করতে পারবে? আমি আগে বলেছি আমি এখনো শিখছি, তো মানে আমার উদ্যোক্তাটা আসলে কোন পর্যায়ে আছে এটা আমি ঠিক মানে ভালো করে বলতে পারবো না, কিন্তু আমি যা করছি সেটা নিয়ে আমি স্যাটিসফাইড। মানে আমার আসলে মন ভালো রাখা দরকার, মানে পোস্টপার্টাম ডিপ্রেশন হয়েছিল আমার প্রেগন্যান্সির পরে, সো তখন থেকে আর কি মানে আমার মন ভালো রাখাটা খুব জরুরি পড়েছিল। সো আমি বলবো যে উদ্যোক্তা হওয়ার পরে আমার মানে দিন যাপনটা ভালোই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, না কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে বাণিজ্যিক ভাবে যদি কেউ এইভাবে শুরু করে, যদি চিন্তা করে যে আমি আমার এই হোমমেড ফুড, হোমমেড জুয়েলারি এগুলো দিয়ে আমি আসলে আমার সংসারটাকে আমি চালাতে চাই, সেই ক্ষেত্রে তিনি কি এটা সম্ভব কিনা এটা জানতে চাচ্ছিলাম। এটা সম্ভব, কারণ উদ্যোক্তা লাইফে অনেক স্কোপ আছে, করার অনেক কিছু আছে, কারণ মেলা করা যায়, তারপর শোরুম আউটলেট দিয়ে ওখানেও অনেক কিছু করা যায়। যদি এরকম হয় না যে
অনেকের হয়তো মূলধন থাকে না একটা শোরুম নেবার বা লোকবল থাকে না, তাদের জন্য মেলাটা 3 দিন 5 দিন ব্যাপী বা 2 দিন ব্যাপী মেলাটা হলে হয় কি আপনার ব্র্যান্ডিং হচ্ছে, এরপর নেটওয়ার্কিং হচ্ছে, আপনার পণ্যের গুণগত মান আপনি ইনস্ট্যান্ট রিভিউ পেতে পারছেন। সো মেলা করাটা আসলে যেতেই পারে। আর ইনস্ট্যান্ট টাকা বিক্রি হলে তো একদম ক্যাশ টাকা ঘরে নিতে পারবেন। সো ব্যাপারটা কিন্তু আসলে লোভনীয়, তবে আপনার জেনে বুঝে শুনে মেলাতে যাবেন, কারণ কার মেলা করছেন, কোথায় করছেন এবং স্টল ভাড়া কত, এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং কতখানি প্রচারণা হচ্ছে এই বিষয়টিও মাথায় রেখে এরপর আপনারা হচ্ছে মেলা করবেন। আপনি এবার একটু বলি যে আমাদের একটু পুরুষ নারী নির্বিশেষে সবারই কোনো না কোনো প্রতিবন্ধকতা থাকে। আপনার জীবনে প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটা থেকে আপনি কিভাবে ওভারকাম করেছেন? আচ্ছা, আমার প্রতিবন্ধকতা বলতে তেমন আসলে আমি বাধা পাইনি ফ্যামিলি দিক থেকে। আচ্ছা, আমি অনেক ফুল সাপোর্ট পেয়েছি। আমার হাজবেন্ডও অনেক সাপোর্টিভ। মানে মূলধনের ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল, মানে প্রথম দিকে ছোট ব্যবসা নিয়ে নামাটা মানে বড় অ্যামাউন্টে ওভাবে শুরু করা হয়নি। দেখা গেছে আমি হাত খরচ বাঁচিয়ে ওগুলি নিজে সব করতাম। এই তো প্রতিবন্ধকতা। আচ্ছা, তো অনেকেরই আসলে মূলধনের বিষয়টা থাকে। তো আমার মনে হয় যে একটু আপনার যদি প্রশিক্ষণ নিয়ে নেন কোথাও থেকে সরকারি ভাবে, তাহলে কিন্তু আপনার ওখান থেকে একটা মূলধন পাওয়ার একটা স্কোপ থাকে এবং একটু জমিয়ে যদি শুরু করেন, আমার মনে হয় যে মূলধনের চাইতেও আপু আমার মনে হয় কি যে আপনার যে একাগ্রতা, আপনার যে লক্ষ্য, আপনার যে থাকে না যে আমি এটা করবো, এই লক্ষ্যটা ঠিক থাকলে আসলে হয় যে আসলে আমাদের মা, আমাদের জন্মদাত্রী মা, তিনি আমাদের সবসময় উৎসাহ দেন, এটা খুব স্বাভাবিক। আর সঙ্গে হচ্ছে আপুর হাজবেন্ডকে দিয়েছে, তার মানে আপুর হাজবেন্ডের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। আপু এবার একটু ভিন্ন দিকে চলে যাই, সেটা হচ্ছে যে আমরা ঘরে কাজ করতে গিয়ে অনেক সময় গুনগুন করে গান করি, কেউ আবৃত্তি করি, আপনি আসলে কোনটা করেন? আমি আসলে সিঙ্গারই ছিলাম ছোটবেলায়, আমি রেডিওতেও গান করেছি। চমৎকার, মানে একজন মানুষের দেখেন প্রতিভা, তিনি একজন ইঞ্জিনিয়ার, এরপরে তিনি হচ্ছে রেডিওর এনলিস্টেড শিল্পীও। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো তো জেনে। তাহলে আমরা একটু গান শুনতে পারি নিশ্চয়ই? আচ্ছা, চেষ্টা করি, অনেকদিন গাওয়া হয় না মাঝখানে। আচ্ছা। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। চমৎকার, খুব সুন্দর হয়েছে। আমি আয়ুব বাচ্চু এই গানটা অনেক জনপ্রিয় এবং এই জনপ্রিয় গানটা আপনি খুব চমৎকার করে গিয়েছেন। অনেক অনেক শুভকামনা পেল, খুব ভালো লাগলো। আবার একটি ব্যবসায়িক দিকে চলে আসি। আপু এখন পর্যন্ত আপনি কি কারো কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? কর্মসংস্থানের সুযোগ ওইভাবে দিতে পারিনি পুরোপুরি, কিন্তু আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে আমাকে অনেক হেল্প করে এবং আমার মেলা বা যে কোনো কিছুতে সে অনেক হেল্প করে, ও আর কি আমার। আচ্ছা, ঠিক আছে, আপনি একজনের মানুষ হলেও আপনি তার কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন। চমৎকার। আমি সবসময় কিন্তু বলি যে একমাত্র উদ্যোক্তা জীবনে এটা সম্ভব যে আমরা চাকরি করবো না আমরা চাকরি দিব। তো আপুর হেল্পিং হ্যান্ড আসলে আপুর সর্বে সর্বা, সে ঘরের কাজে যেমন আপুকে সহযোগিতা করছে, তেমনি আপুর মেলা থেকে শুরু করে তার বাণিজ্যিক কাজে, তার জুয়েলারি, হোমমেড জুয়েলারিতে ভালো সাপোর্ট দিচ্ছে। সো ব্যাপারটা অনেক, তার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার এবার একটু বলবেন যে আপনার পেজের নাম বলেছিলেন, পেজের নামটা আসলে বলেননি। পেজ বলেছিলেন, পেজের নাম হচ্ছে ল্যাভেন্ডার ড্রিমস এন্ড ক্রিয়েশনস, আর একটা যেটা ফুডের, ওটা হচ্ছে ফুড ফ্রিক। ফুড ফ্রিক, ওকে। ল্যাভেন্ডার ড্রিমস এন্ড ক্রিয়েশন। আচ্ছা, ল্যাভেন্ডার ড্রিমস এন্ড ক্রিয়েশন। আমি একটু দর্শকদের একটু বলবো যে ল্যাভেন্ডার
ড্রিমস অ্যান্ড ক্রিয়েশন, এটা হচ্ছে আপুর হোমমেড জুয়েলারির পেজ, এবং হচ্ছে ফুড ফ্রেক, সেটা হচ্ছে আপনার খাবারের পেজ। তো আপনারা হচ্ছে যারা আপুর কাছ থেকে খাবার নিতে চান বা আপনারা রেজিনের জুয়েলারি নিতে চান, কারণ এখন রেজিন খুব খুব বেশি জনপ্রিয় একটা আইটেম, আমার নিজের পার্সোনালি খুব পছন্দ, খুব ভালো লাগে। তো আপনারা রেজিন দিয়ে যারা কাজের তৈরি জুয়েলারি নিতে চান, আপনারা কিন্তু হচ্ছে ল্যাভেন্ডার ড্রিমস অ্যান্ড ক্রিয়েশন এই পেজে খোঁজ রাখতে পারেন, চোখ রাখতে পারেন। যে কোনো নতুন যে কোনো জুয়েলারি তৈরি করলে আপনারা ছবি দিয়ে দেন, আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন। এবার একটু বলি যে অনলাইনে আপনার পেজ থেকে কি অর্ডার হয় এরকম? মোটামুটি সাড়া পাই। আচ্ছা। দেখা যায় যে আমি বিভিন্ন কাজে যখন ব্যস্ত হয়ে যাই তখন ওরকম রিপ্লাই করতে পারি না, তখন একটু দেখা যায় যে আমার চোখে পড়েছে। আচ্ছা, মেইন আপনি ফোকাস করছেন যে আপনার আউটলেটে। আচ্ছা, আপনার একটা আউটলেট আছে, আউটলেটের ঠিকানাটা যদি একটু দিয়ে দেন। আমার মনে হয় এটা হচ্ছে আমার ফাতেমাস ক্রিয়েশন, এটা হচ্ছে 1/18 ব্লক সি তাজমহল রোড। বাহ, আপনার কিন্তু সেখানেও ফাতেমাস ক্রিয়েশন আপুর আউটলেটে, সেখানে আপনারা যেতে পারেন। আপুর কাছ থেকে যারা হোমমেড ফুড এবং হচ্ছে হোমমেড নিতে চান, তারা কিন্তু আপুর আউটলেটের ঠিকানাও বলে দিয়েছি, এবং হচ্ছে আপুর পেজ আছে ল্যাভেন্ডার ড্রিমস অ্যান্ড ক্রিয়েশন এবং ফুড ফ্রেক, দুটো পেজ আছে, সেখানে আপনারা খাবার এবং জুয়েলারির জন্য নাম দিতে পারেন। এবার একটু বলতে চাই যে আপনি হচ্ছে আউটলেটে যখন থাকেন, তো আপনি কাস্টমার যখন ডিলিংস করেন, আপনি আসলে মানে এরকম কি হয় যে আপনি কাস্টমার দেখে বুঝতে পারেন যে উনি কিনবে যে কিনবে, এটা কি বুঝতে পারেন? হ্যাঁ, এটা বোঝা যায় আসলে। আচ্ছা, আচ্ছা। যার কেনার ইচ্ছা থাকে তা সে আসলে আগ্রহী হয়ে দেখে, আচ্ছা, ওই তখনই বুঝতে পারি যে উনি হয়তো নিবে। আচ্ছা আচ্ছা, চমৎকার। এই বিষয়টা কিন্তু আমাকে খুব আন্দোলিত করে যে একজন কাস্টমারকে দেখেই হচ্ছে আপনার শপ ওনার বা হচ্ছে সেলসম্যান যারা আছে তারা বুঝতে পারে যে তিনি কি কিনবেন নাকি কিনবেন না। বিষয়টা কিন্তু অনেক দারুণ। আমরা অনেকেই চিন্তা করি যে না, আমরা ঘুরবো, আমরা হয়তো ভাব দেখাবো কিনছি, আসলে কিনবো না। কিন্তু আমি একটু বলে দিই যে আপনাদের কিন্তু দেখলে হচ্ছে আউটলেটে যারা থাকেন তারা সবাই বুঝে যায় আপনি কিনতে এসেছেন নাকি ঘুরতে এসেছেন। এবার আবার একটু জানতে চাই যে নতুন উদ্যোক্তা যারা কাজ করতে চায়, ধরেন হোমমেড খাবার নিয়ে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে তাদের কি কি স্টেপ গুলো ফলো করতে হবে, এটা যদি একটু বলতেন। হোমমেড ফুড নিয়ে কাজ করতে গেলে প্রথমে আর কি আমাদের জানতে হবে আমি কি নিয়ে কাজ করব। হোক সেটা বেকারি আইটেম, কেক হতে পারে বা ফ্রোজেন ফুড, যেটাই হোক না কেন, ওইটা আসলে প্রিপারেশনটা আগে শিখতে হবে। এটা কিভাবে ভালো করে হাইজিন মেনটেন করে করা যায়, ওটা শিখতে পারলেই আপনি আর কি ডেলিভার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু জানতে চাই যে ফ্রোজেন ফুডটা নিয়ে আপনারা যখন করেন হোমমেড, হ্যাঁ, তো ফ্রোজেন ফুডটা অনেক সময় হয় না ডেলিভারি কারণে একটু ডিলে হতে পারে। তো এই ক্ষেত্রে ওই খাবারটা তো মনে হয় ধরেন আপনি সমুচা করলেন, সমুচা একটার সঙ্গে একটা গায়ের সঙ্গে গাল লেগে যায়, তো এই সময় তো এইটা একটু সাবধান থাকতে হয়। আচ্ছা আচ্ছা, ডেলিভারি প্রসিডিউরটা একটু ভালো করে রাখতে হয়। আপনারা কি কোনো ডেলিভারি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ নাকি নিজস্ব ডেলিভারি দিয়ে ডেলিভারি করেন? আমি পাঠাও ইউজ করেছি। আচ্ছা, পাঠাওতেই পাঠানো হয়। আচ্ছা, এরকম কোনো ডেলিভারি সংক্রান্ত কোনো খারাপ অভিজ্ঞতা বা ভালো অভিজ্ঞতা কি আছে? আপাতত আচ্ছা আচ্ছা, চমৎকার। তাহলে আপনার জন্য ডেলিভারি সার্ভিসটা এখনো শুরু করা আছে। এবার একটু জানতে চাই যে আপনি কি কেক করেন, তো আপনার হচ্ছে আপনার উদ্যোগের মানে বেস্ট সেলার কোনটা আসলে? বেস্ট সেলার আমার চাচি। না, বেস্ট মানে কোনটা সেলিং আইটেম, বেস্ট সেলিং আইটেম কোনটা? সরি, বেস্ট সেলিং আইটেম আমার ল্যাভেন্ডার ড্রিমস এন্ড ক্রিয়েশনস হচ্ছে হেয়ার অয়েল, যেটা হেয়ার বুস্টার অয়েল, ওইটা কি বেস্ট সেলিং, এটা আমি অনেক সেল করেছি। আচ্ছা, এটা কি তেলটাকে আপনি নিজে করেন? হ্যাঁ, নিজে করি। আচ্ছা, তেলটা দিলে মানে আপনার কি কি সুবিধা, মানে চুল পড়া বন্ধ হবে? চুল পড়া বন্ধ হবে, গ্রোথটা ভালো হবে, এটা আমি আসলে নিজে ইউজ করে দেখেছি অনেক। আচ্ছা, মানে এটা আমার মেয়েকে দিয়ে ইউজ করিয়েছি, মা করেছে, তো মানে ভালো ফলাফল পেয়েছি। পরে আমার যারা কাস্টমার হয়েছে তারাও খুব প্রশংসা করেছে এবং নিয়েছে আমার কাছ থেকে। চমৎকার। তো আপনারা যারা হচ্ছে যাদের চুল পড়া নিয়ে খুব ভুগছেন, যাদের চুল রাফ হয়ে যাচ্ছে, যাদের বা চুলের গ্রোথ হচ্ছে না, আপনারা কিন্তু ল্যাভেন্ডার ড্রিমস অ্যান্ড ক্রিয়েশন থেকে আপুর এই হেয়ার তেলটা, হেয়ার অয়েল যেটা, সেটা নিতে পারেন। আমার মনে হয় যে আপনারা উপকৃত হবেন, কারণ আপু এটা তার নিজের মেয়েকে, মাকে নিজেই ব্যবহার
ব্যবহার করেন। আপনি এবার একটু বলবেন যে খাবারের ক্ষেত্রে আপনার সবচাইতে বেস্ট সেলিং আইটেম কোনটা? আমার কেকটা যায়। কেকটা আপনি কি কাস্টমাইজ করে দেন? কেক হ্যাঁ, কাস্টমাইজ কেক হয়। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে কাস্টমাইজ করে দেওয়া কেকের এই বিষয়টা এখন অনেক ঘরে ঘরে হচ্ছে। তো ব্যাপারটা কিন্তু খুবই আকর্ষণীয় যে আপনি আসলে কেমন কেক চান, কেমন ডিজাইন চান, কি কি করতে চান, কি কি এক্সপ্রেস করতে চান, সবকিছু কিন্তু আপনি কেকের মধ্যে প্রকাশ করতে পারছেন এবং এই কাজটি তারা খুব সুনিপুণ ভাবে করছে। তো আমার কাছে মনে হয় যে আপনারা কেকের জন্য হচ্ছে ফুড ফ্রেক এই পেজে আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আপু কিন্তু সব অ্যাড্রেস দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে তাজমহল রোডে ফাতেমাস ক্রিয়েশন, সেখানে যোগাযোগ করতে পারেন। আপনি একদম শেষের দিকে আমরা এবার কয়েকটা ঝটপট উত্তর দিবেন। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা গিয়েছে যে আমাদের চুল অনেক বেশি রাফ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমি হয়তো আমাকে একটু পরে বের হতে হবে, ইনস্ট্যান্ট কিছু কি আছে যে আমি একটু সফট করতে পারি, এরকম কিছু? আমি আসলে সিরামটা ইউজ করি, স্ট্রেক্সের যে সিরামটা আছে ওটা ইউজ করলে দেখা যায় যে চুলটা খুব ঝরঝরে থাকে। আচ্ছা আচ্ছা, চমৎকার। এবার একটু বলবেন যে আপু, আমরা যখন হচ্ছে ধরেন আমরা ব্যক্তিগত ভাবে বাণিজ্যিক ভাবে না, বা থাকে না যে ঘরে আমরা কিছু ফ্রোজেন আইটেম করে রাখি, হ্যাঁ, সেই ক্ষেত্রে ধরেন আমার ভেতরে ধরেন আমি একটা সবজি রোল করলাম, তো ওই সবজিটা আমার কতদিন পর্যন্ত ওইভাবে ভালো থাকবে? আমার মতে সেটা 1 মাস থেকে 2.5 মাসের মতো ভালো থাকতে পারে। ওটার মধ্যে কি আমাকে কিছু দিতে হবে, এরকম কিছু? প্রিজারভেটিভ ওরকম ইউজ না করাটাই ভালো, কারণ কেমিক্যালের কারণে খাদ্যের মানটা আর কি চেঞ্জ হয়ে যায়। ওকে, তারপরে আমি সাধারণ যে সবজিটা করি ওটা যদি আমি রোল আকারে করে রাখি, ওটা আমি যদি ডিপ ফ্রিজে রাখি তাহলে 1 থেকে 1.5 মাস ভালো থাকবে। চমৎকার, অনেক কিছু জানা হয়ে গেল। আমার মনে হয় আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। আমার মনে হয় ফারহা নাহিন জুই আপুর আজকের এই পর্বটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল। আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। শেষ প্রশ্ন আপু, সেটা হচ্ছে বর্তমানে ফারহা নাহিন জুই যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? থ্যাংক ইউ। আমি আসলে 5 বছর পর, বা আমি রিসেন্টলি বলতে পারি যে আমি আসলে চাই যে আমার একটা রেস্টুরেন্ট হোক। আচ্ছা, আমি সাথে আমার ল্যাভেন্ডার ড্রিমস এন্ড ক্রিয়েশনস একটা শোরুম থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আর কি আমার খুব চাওয়া। চমৎকার, খুব ছোট একটা চাওয়া যে আপনি একটা রেস্টুরেন্ট চেয়েছে যেখানে অনেক মানুষের তিনি কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন, এবং তার হচ্ছে ইনোভেশন, খাবারের যে ইনোভেশন গুলো সেগুলো উনি সেখানে প্রদর্শন করতে পারবেন। এবং আপনি সঙ্গে চেয়েছেন তার ল্যাভেন্ডার ড্রিমস এন্ড ক্রিয়েশনের আরেকটা আউটলেট হতে, যেখানে তিনি সুন্দর সুন্দর তার তৈরি হোমমেড জুয়েলারি এবং তেল বলেন বা হোমমেড আরো অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র, স্কিন কেয়ার হতে পারে, সেগুলো প্রদর্শিত করতে পারেন, এবং হচ্ছে মানব সেবা যেটা বলে সেটাও করতে পারেন। তো আমরা আপনার জন্য দোয়া এবং শুভকামনা দুটোই রাখতে পারি। আপু, অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। কৃতজ্ঞতা আপনাকে, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। শুধু দর্শক, দৈনিক কালের সমাজে বা 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্পের আজকের এই পর্বটি, ফারহা নাহিন জুই আপুর এই পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত জানাতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা সরাসরি আমাদের ইনবক্স করতে পারেন, বা স্ক্রলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা কিন্তু আমাদের নক করতে পারেন। আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।